আপনারা শুনছেন ট্রাই ক্রিয়েশন প্রেজেন্টেড বাই বাংলা সাহিত্যের গল্পের আসর। বিভিন্ন ধরনের গল্প, কবিতা ও ভিডিও দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল বাংলা সাহিত্যের গল্পের আসর। আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই আপনার অমূল্য কমেন্ট ও একটি অমূল্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের মূল্যবান একটি কমেন্ট ও একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাদের সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে আরও ভালো করার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রহস্য ও রোমাঞ্চকর থ্রিলার স্টোরি, বিষাক্ত অর্কিড রহস্য। বিজনবাড়ি ও দার্জিলিংয়ের মাঝখানে একটি ছোট্ট জনপদ। রঙ্গিত নদীর তীরে এই জায়গাটির নৈসর্গিক সৌন্দর্যের পসরা নিয়ে বর্তমান। এখানকার অধিবাসীদের প্রধান জীবিকা নির্ভর করে নানা ফলের বাগান ও পাহাড়ের ঢালে সবজি চাষের ওপর। কাছেই রয়েছে ঋষিহাট, মারিবং চা বাগান। সিংলিলা রেঞ্জ এর ট্রেকিংয়ের রুট এখানেই শেষ হয়েছে। কুয়াশা ঘন ছায়ামাখা বনের পথ হাতছানি দেয়। বনের পথে নানা ফুলের সমারোহ। দেখা যায় বহু মূল্য অর্কিড, যা কিনা হেলায় ছড়িয়ে আছে এই বনানীতে। স্থানীয় লোকেরা নেপালি ভাষায় কথা বলে। রেশমা এই গ্রামেরই মেয়ে। আজকাল দার্জিলিংয়ের অনতি দূরে এরকম ছোট্ট গ্রামগুলো টুরিস্টদের কাছে আকর্ষণের কারণ হয়ে উঠেছে। দার্জিলিং শহরের ভিড় এড়াতে একটু নিশ্চিন্তে নিশ্চুপ এই ছোট্ট গ্রামগুলোতে হারিয়ে যেতে অনেকেই পছন্দ করে। আর তাই কেউ কেউ এখানে এসে গ্রামের বাড়িগুলোতে কয়েকদিনের অতিথি হিসেবে থেকে যায়। তাতে এই গ্রামগুলোর অর্থনীতিও কিছুটা সবল হয়েছে। শুধুমাত্র পাহাড়ি খেতে চাষবাস বা পশুপালন করে নয়, নিজেদের ছোট্ট বাড়িগুলো অতিথিদের আপ্যায়ন করার উপযোগী করে অতিরিক্ত আয়ের পথ বেছে নিয়েছে। রেশমাদের বাড়িটিও সেই একই পন্থা অবলম্বন করেছে। রেশমা কাছাকাছি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছে, কিন্তু পড়াশোনায় তার মন নেই। সে ভালোবাসে পরিপাটিভাবে সাজতে গুজতে। দেখতেও সে সুন্দরী, তার একটু দিমাগও আছে, কারণ গ্রামের সমবয়সী মেয়েদের থেকে সে দেখতে সবচেয়ে ভালো। তা সে গ্রামের পুরুষ মানুষদের চাউনি দেখে বুঝতে পারে ভালোভাবেই। রেশমাদের পরিবার খুবই পরিশ্রমী। বাড়িতে রেশমার মা, দাদা, বৌদি ও তাদের ছোট্ট 10 বছরের মেয়ে। সারাদিন তারা ঘরের নানা কাজে ব্যস্ত থাকে। রেশমার দাদা নারাঙের একটা ছোট পুরনো জিপ গাড়ি আছে। তা সে রোজ ভাড়া খাটায় দার্জিলিং ও শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে আসার করার জন্য। রেশমা হোমস্টে টুরিস্টদের সুবিধার খেয়াল রাখে। অতিথিদের জন্য খাবার বানানো ও পরিবেশনে তার মা ও বৌদিকে সাহায্য করে। রেশমার বয়স এখন 18 বছর, উচ্ছল যৌবন ভরা। এবার পাত্র দেখে বিয়ে দিলেই হয়। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ। আজ কয়েকদিন হলো বছর 25-এর এক তরুণ শহরের একঘেয়ে জীবন থেকে হাঁপ ছেড়ে বাঁচতে পাহাড়ের কোলে এই নিরালিতে এসে উঠেছে। যে সময়টার কথা এখানে বলা হচ্ছে, তখন মোবাইল নেটওয়ার্কের এতটা উন্নতি হয়নি। বেশ কিছুদিন এখানে থাকবে বলে ঠিক করেছে। বাকি টুরিস্ট স্পটগুলো আস্তে আস্তে ঘুরে দেখে নেওয়া যাবে। তার ঘরটা বাড়ির দক্ষিণে। জানলার পর্দা সরালে দেখতে পাওয়া যায় মেঘের আনাগোনা। সময় কেটে যাচ্ছে অলসভাবে পাহাড়ের কোলে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখে আর বনের আঁকামাকা পথে। রেশমার বেশ মনে ধরেছে এই তরুণটিকে। তার মনে হয় ভগবান যেন এই রাজপুত্রটিকে শুধু তারই জন্য এখানে পাঠিয়েছে, যে কিনা তাকে
তার ঘোড়ায় চড়িয়ে সদূরে পাড়ি দেবে। তরুণটির সরল চাউনি 18 বছরের রেশমার হৃদয়ে মাদলের ধুন তোলে। হয়তো বয়সটার বৈশিষ্ট্য এটাই, মন মানতে চায় না কোনো কিছুর বন্ধন। কোনটা ঠিক বা বেঠিক তা বিবেচনা করাও যায় না। পুরুষদের চাউনিকে বুঝতে রেশমার কষ্ট হয় না। গ্রামের অনেকেই তার সঙ্গ কামনা করে, এমনকি আধবুড়ো গ্রামের মোড়ল ওঁত পেতে চেয়ে থাকে তার চলার পথের দিকে। বাগে পেলে একেবারেই গিলে খাবে। অবশ্য তার দাদার নারায়ণকে গ্রামে অনেকেই ভয় পায়। তাই রেশমা সেই তরুণটির প্রেমে মজে গেল। শহরের মেকি কেঠো সৌন্দর্যের যুবতীদের দেখে দেখে গা সওয়া তরুণটি প্রকৃতির কোলে এই সদ্য ফোটা ফুলের মতো রেশমাকে দেখে। তার সান্নিধ্যে এসে নিজেকে বেশি দিন দূরে রাখতে পারেনি। ছোট্ট ছোট্ট কথা দিয়ে আলাপ শুরু হলো, আর অল্প দিনের মধ্যে তারা দুজনেই ভালোবাসার সীমা লঙ্ঘন করেছিল। দুজনেই পরস্পরের প্রতি অঙ্গীকার করে সাথে সাথে ভবিষ্যৎ জীবনের পরিকল্পনাও করে। ধীরে ধীরে ছুটি শেষ হয়ে এসেছিল, এবার বাড়ি ফেরার পালা। রেশমার কাছে তরুণীটি যেন ভগবানের জীবন্ত অবতার। সরল বিশ্বাসে সে নিজেকে সঁপে দিয়েছে তার কাছে। একবারও তার মনে হয়নি যে পরদেশী যদি কখনো আর ফিরে না আসে, যদি তাকে ভুলে যায়। ব্যাঙ্গালোরের একটি 3 স্টার হোটেল রয়্যাল রেসিডেন্সিতে রুপটপে সুইমিং পুলের ধারে রিও নামক একটি প্রতিষ্ঠিত কোম্পানির কোয়ার্টারলি সেলসের অ্যাচিভমেন্টের উপলক্ষে ককটেল পার্টি চলছে। সবাই খুব আমোদ করছে, জমজমাট পরিবেশ। খানিকক্ষণ হলো মনিকার একটা অস্বস্তি হচ্ছে, মনের নয়, দেহের ভিতরের। তাড়াতাড়ি পার্টি শেষ করে বাড়ি পৌঁছলে খুব ভালো হয়। ওয়েটাররা নানান রকম ড্রিঙ্কস আর ভেজ ও ননভেজ স্টার্টার অতিথিদের কাছে পালায় পালায় নিয়ে আসছে। মনিকা তারই মধ্যে একজন ওয়েটারের কাছ থেকে একটা পানীয়ের পাত্র আর চিকেন স্টার্টার নিয়েছিল। বুফের ডিনার সার্ভ করা হবে আর কিছু সময় বাদে। কিন্তু মনিকার শরীরে অস্বস্তি বেড়েই চলেছে। মনে হচ্ছে যে ডিনার খাওয়া হবে না আর তার। বাড়িতে একবার ফোন করলো। আজ সারাদিনে কাজের ঝামেলায় বাড়িতে ফোনও করা হয়নি। ফোন ধরেছে রিঙ্কি, মনিকা ও কিষাণুর 6 বছরের মেয়ে। রাত 9:30 বাজে। রিঙ্কি বলল, বাবা ফিরেছে একটু আগে, বিমলা আন্টি এক্ষুনি বাড়ি চলে গেল। মনিকা বলে, বাবাকে বলো ডিনার খেয়ে নিতে, আমার খাবার খাওয়ার ইচ্ছা নেই। বলে ফোনটা রেখে দেয়। ফোন ধরেছে রিঙ্কি, মনিকা ও কৃষাণুর 6 বছরের মেয়ে। বিমলা মনিকার বাড়িতে সব সময়ের কাজের লোক। কাজের লোক বলা ভুল হবে, রিঙ্কির জন্মের পর থেকে বিমলার কাছে মানুষ। মনিকা যে ছোট্ট মেয়েকে ছেড়ে নিশ্চিন্তে তার অফিসে যে কাজকর্ম করতে পারে, তার কারণ এই বিমলা। তার উপর মনিকা খুবই নির্ভর করে। পার্টি তো এখনো ভালো করে শুরুই হয়নি, কিন্তু তার মনে হচ্ছে সে বেশিক্ষণ সেখানে থাকতে পারবে না। খাবারের কিছু অনিয়ম হলো নাকি? কয়েকদিন যোগাভ্যাস বন্ধ ছিল, কালকে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। তার চেহারা মোটামুটি ভালোই, না রোগা না মোটা। সুন্দরী হিসাবেও নাম আছে। বিয়ের 1 বছরের মধ্যে মেয়ে হবার দরুন চেহারাটা খানিকটা মুটিয়ে গেছিল, কিন্তু সেটা এখন অনেকটাই সামলে নিয়েছে। মনিকা আর থাকতে পারছে না, অস্বস্তিটা বেড়েই চলেছে। কি যে হচ্ছে তা সঠিক বুঝে উঠতে পারছে না। একটা জেরুসিল খেয়ে নিল হ্যান্ডব্যাগ থেকে। তারপর সঞ্জয় তার অফিসের বসকে বলল সে খুবই দুঃখিত যে আর থাকতে পারবে না।
তার মুখের উপর বিন্দু বিন্দু ঘামও জমেছে। বাড়ি ফিরল প্রায় 10:40 সময়। ড্রয়িং রুমে আসতেই কৃষাণু মনিকাকে দেখে বলে, আমি খেয়ে নিয়েছি, তুমি তো খাবো না বলেছিলে। তাহলে একটু ফ্রেশ হয়ে নাও, কিছু কথা বলার ছিল তোমাকে। মনিকা তার উত্তরে বলে, প্লিজ, এখন কথা বলতে পারছি না, কাল সকালে বলবো। আমার শরীরটা ভালো নেই, তাই তো তাড়াতাড়ি ফিরলাম, না হলে হয়তো আরো বেশি রাত হতো। এ কথা বলে আর না দাঁড়িয়ে সে শোবার ঘরের দিকে এগোয়। কোনো রকমে ফ্রেশ হয়ে বিছানায় যাবার আগে তার প্রিয় রেড ওয়াইনের বোতল থেকে গ্লাসে কিছুটা ঢেলে নিল। পরের দিন সকাল 8টা, তখনও মনিকার ঘুম ভাঙেনি। কৃষাণু অবাক হয়। মনিকা বরাবর খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজে প্রথমে যোগা বা ফ্রি হ্যান্ড করবার পর বিমলার সঙ্গে জলখাবার, লাঞ্চ আর ডিনারের সবকিছুর মেনু ঠিক করে দেওয়া থেকে শুরু করে রিঙ্কিকে স্কুলের জন্য তৈরি করে। তা আজকে মনিকার এতক্ষণ পর্যন্ত ঘুম খুবই বেমানান। কৃষাণু আজকাল বেশিরভাগ সময়টা স্টাডিতে কাটায়। কিছুদিন ধরে তার মধ্যে একটা পরিবর্তন এসেছে। নানা অজুহাতে মনিকার থেকে সে বেশ দূরে দূরে থাকে। মনিকার মোবাইল ফোন বাজছে, তাও মনিকার ঘুম ভাঙছে না। বিমলা একবার বলেও গেল, কি হলো ম্যাডাম, ঘুম থেকে ওঠেননি নাকি? জলখাবার কি বানাবো? কি আর করা, কৃষাণু মনিকাকে প্রথমে ডেকে ডেকে হয়রান হয়ে গিয়ে ঠেলে তুলতে যায়। অদ্ভুত ভঙ্গিতে সে শুয়ে আছে। কখনো এরকম ভাবে শুতে দেখেনি কৃষাণু। সে চমকে ওঠে। মনিকার সারা দেহ যেন বরফের মতো ঠান্ডা। ছিটকে বেরিয়ে আসে ঘর থেকে। তার মন এক অঘটনের কু গাইতে শুরু করেছে। দেরি না করে সে অ্যাম্বুলেন্সে কল করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। হাসপাতালে নিয়ে যাবার সঙ্গে সঙ্গে ডাক্তার পরীক্ষা করে মনিকাকে মৃত বলে ঘোষণা করে। প্রায় কয়েক ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে। বডিতে অলরেডি রিগর মর্টিস সেট ইন করেছে। মৃত্যুর সঠিক কারণ পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা যাবে। মৃত্যু রহস্যজনক বলে পুলিশ স্টেশনে জানানোও হয়েছে। সকালবেলা সদাশিবনগরের লোকাল থানায় হাসপাতাল থেকে ফোন এসেছে, এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। থানার ইনচার্জ ইন্সপেক্টর শ্রীহরি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। আজ অশ্বিনী সকালবেলা হসপিটালে এসেছিল ডাক্তার জগন্নাথের সঙ্গে দেখা করতে, একটা কেসের পোস্টমর্টম সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য। আগে যারা অশ্বিনীর ইনভেস্টিগেশন সম্বন্ধে জানেন তাদের জন্য অশ্বিনী কোনো নতুন চরিত্র নয়। ইন্সপেক্টর থেকে সিনিয়র ইন্সপেক্টর আর তারপর স্পেশাল টাস্ক ফোর্সের পুলিশের গোয়েন্দা বিভাগের স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার। এর সফলতার পথ এত অল্প সময়ে অতিক্রম করা সত্যি অভাবনীয়। তার ক্ষুরধার বুদ্ধি ও সঙ্গে অনুভবী মননশীলতার জন্য অনেক জটিল রহস্যের সফল সমাধান করতে পেরেছে। আজ সে কোনো থানার অধীনে নয়। যে কোনো বিশেষ কেসের তদন্ত করতে তার কোনো বাধা নেই। সবসময় পুলিশের ইউনিফর্ম তাকে পরতে হয় না এখন। আজ তার পরনে সাদা ঢোলা শার্ট আর জিন্স প্যান্ট। চিপচিপে চেহারার নিয়মিত শরীর চর্চা করা। উচ্চতা প্রায় 5 ফুট 4 ইঞ্চি। দেখে তাকে পুলিশের এত বড় অফিসার বলে মনেই হবে না। ডক্টর জগন্নাথের কাছে সকালবেলা একটা নতুন কেস এসেছে। এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। কারণ জানার জন্য পোস্টমর্টম রিপোর্টের অপেক্ষা করছে। মহিলার বয়স
30 থেকে 32-এর মধ্যে। তেমন কোনো জটিল মেডিকেল হিস্ট্রি নেই। এইরকম অকস্মাৎ মৃত্যুতে তার স্বামী হতবাক। মনে হচ্ছে যেন হঠাৎ করে হৃৎপিণ্ডের কাজ করা বন্ধ হয়ে গেছে। অশ্বিনী ডক্টরের চেম্বারে ঢুকতে যাবে, এই সময় করিডোরে একজন লম্বা, ফর্সা ও চোখে পড়ার মতো এক ব্যক্তির মুখোমুখি হলো। একবার দেখলে তাকে ভুলে যাওয়া মুশকিল। তার মুখের একটি আলাদা বৈশিষ্ট্য আছে যা সবার নজর কাড়ে। সে তখন কারোর সাথে ফোনে খুব আস্তে কথা বলছিল। ইংরেজিতে টুকরো টুকরো কথাগুলো অশ্বিনীর কানে এসেছিল। কি বলছো? হ্যাঁ, আমি তো কিছু করিনি। আমি আমি কেন করব? আমি রাতেই বলতে চেয়েছিলাম। আর তার সুযোগ পেলাম কোথায়? বিলিভ মি, আমি ইনোসেন্ট। অশ্বিনী ডাক্তারের চেম্বারে ঢোকে। সেখানে ইন্সপেক্টর শ্রীহরিকে দেখে সহাস্যে সম্ভাষণ জানায়। শ্রীহরি ডাক্তার জগন্নাথের সঙ্গে মনিকার কেসটা নিয়ে আলোচনা করছিল। পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না, তবে মনে হচ্ছে বিষক্রিয়ার ফলেই এই মৃত্যু। এই মুহূর্তে বডি তো ছাড়া যাবে না। শ্রীহরি বলে উঠে মৃতার স্বামী বাইরে অপেক্ষা করছেন। ডাক্তার বলেন, ঠিক আছে, তাকে ডেকে পাঠাচ্ছি। এর খানিকক্ষণ পর মনিকার স্বামী কৃষাণু ঘরে ঢুকল। অশ্বিনী তাকিয়ে দেখল তাকে। এরপর কৃষাণু যখন কথা বলে বাইরে বেরিয়ে যায়, তখন অশ্বিনী শ্রীহরিকে বলে, এই ভদ্রলোকটির উপর নজর রাখুন, কিছু গন্ডগোল আছে বলে মনে হচ্ছে। ওই ঘটনার 3 দিন পর গোয়েন্দা বিভাগের হেডমিস্টার কে মেনন অশ্বিনীকে ডেকে পাঠিয়েছে। অশ্বিনী ঘরে ঢুকতেই তিনি বলে ওঠেন যে একটা স্পেশাল কেসের ইনকোয়ারির জন্য রিকোয়েস্ট এসেছে উপর মহল থেকে। কেসটা সদাশিবনগর থানার অন্তর্ভুক্ত। এক মহিলার অদ্ভুতভাবে মৃত্যু হয়েছে। পোস্টমর্টম করে জানা গেছে যে স্ট্রিকনিন নামক একটি বিষাক্ত পদার্থের বেশি মাত্রায় সেবনের কারণে এই মৃত্যু। মনিকা নামক এই মহিলা রিও নামক একটি প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ পদে চাকরি করতেন এবং স্বামী ও 6 বছরের কন্যা নিয়ে তার ছিল ছোট সংসার। পুলিশ এই কেসে মনিকার স্বামী কৃষাণুকে গ্রেপ্তার করেছিল, কিন্তু কৃষাণুর এক মাস্তুতো দাদা ভারত সরকারের এক উচ্চপদস্থ কর্মচারী এবং তারই সহায়তায় সে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে রয়েছে। কৃষাণু কিছুতেই এই মৃত্যুর দায়িত্ব নিতে চায় না, কিন্তু কেন এরকম মৃত্যু তার কারণ অনুসন্ধানের জন্য সে তার দাদার মাধ্যমে পুলিশের উপরতলায় সুপারিশ করে এই বিষয়ে আলাদা করে তদন্ত করতে অনুরোধ করেছে। কেস ফাইলটা হাতে নিয়ে অশ্বিনী চোখ বুলিয়ে নিচ্ছিল। তখনই তার চোখে পড়ল কৃষাণুর ছবি। সে বুঝতে পারল এটা সেই কেস। তারপর মিস্টার মেননকে বলল, ঠিক আছে, আমি একবার স্টাডি করে নিই, যদি কোনো দরকার হয় আপনার সাথে কনসাল্ট করব। অশ্বিনী তার জায়গায় ফিরে আসে আর কেসের রিপোর্ট দেখা শুরু করে। সদাশিবনগর থানার ওসি শ্রীহরি ইনভেস্টিগেশন রিপোর্টেতে লিখেছে যে মৃত্যুর আগের দিন মনিকা তার অফিসের পার্টির থেকে বাড়ি ফেরে প্রায় 10:40। তার নাকি খানিকটা শরীর খারাপ লাগছিল। বাড়ি ফেরার পর সে তাড়াতাড়ি শুতে চলে যায় এবং পরের দিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ হলো স্ট্রিকনিন বিষের প্রভাব, যা কিনা রেড ওয়াইনের মাধ্যমে শরীরে প্রবেশ করেছে। জানা গেছে যে রেড ওয়াইন মনিকার খুবই প্রিয় ছিল। রোজ রাত্রে সে শুতে যাবার আগে খানিকটা রেড ওয়াইন খেত। অবশ্য এই অভ্যাসটা তার প্রায় গত 6 মাস ধরে শুরু হয়েছে। কৃষাণুর বিরুদ্ধে জোরালো মোটিভ হলো সে প্রায় বেশ কয়েক মাস হলো একজন মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত এবং সম্পর্কটি বেশ সিরিয়াস। মনিকা এ সম্বন্ধে না জানলেও কৃষাণু তাকে ডিভোর্স দেবার কথা ভাবছিল। এই কথা কৃষাণু জেরার মুখে স্বীকার করেছে।
সে মনিকাকে সব কথা বলার চেষ্টা করেছিল মৃত্যুর আগের রাত্রে, কিন্তু মনিকা বলেছিল সে সকালবেলা এ ব্যাপারে কথা বলবে। রেড ওয়াইনের বোতলটি শোবার ঘর থেকে পাওয়া গেছে যাতে বিষ ছিল। মনিকা রোজ রাতের বেলা রেড ওয়াইন পান করে শুতে যেত। বাড়িতে আর কেউ বাইরে থেকে সেদিন আসেনি, সুতরাং কৃষাণু ছাড়া আর কেউ নেই যে বিষ দিতে পারে। উল্লেখযোগ্য যে বোতলের গায়ে মনিকা ছাড়া আর কারুর হাতের ছাপ নেই। তাতে অবশ্য অবাক হবার কিছুই নেই, কারণ হত্যাকারী বিষ মিশিয়ে তার হাতের ছাপ মুছে দিয়েছে। অশ্বিনী কিছুক্ষণ পর শ্রীহরিকে মোবাইল থেকে ফোন করে। অপর প্রান্ত থেকে শোনা গেল, হ্যালো, কেমন আছেন? অশ্বিনী সরাসরি আসল বিষয়ে এসে গেল। বলল, আপনার হেল্প লাগবে। এই কেসের ইনভেস্টিগেশন আপনি তো করেছেন, মনিকা ও কৃষাণুর কেসের সম্পর্কে। বলে শ্রীহরি বলে, আপনি তো পথ দেখিয়েছিলেন, মনে আছে হাসপাতালেতে? কৃষাণুকে ফেলে ফলো করে দেখা গেল সে ছাড়া আর কারুর মোটিভই ছিল না, কিন্তু সে তো কিছুতেই অপরাধ স্বীকার করছে না। অশ্বিনী বলে, ঠিক আছে, এখন এই কেসটা তো আমি দেখছি, কিন্তু আপনাকে হেল্প করতে হবে। অশ্বিনী আবার বলে, মনিকার বাড়ি থেকে কি কি জিনিস পাওয়া গেছে তার লিস্ট আছে, আর এভিডেন্স হিসেবে কি কি রাখা আছে শিওরি? আপনি লিস্ট আর এভিডেন্সগুলো ঠিক করে রাখুন, আমি এক্ষুনি আসছি। আর তাছাড়া একবার মনিকাদের বাড়িতেও যেতে হবে। বাড়িতে কি কেউ থাকবে এই সময়? শিহরি বলে, আমি কৃষাণুকে ফোন করে দিচ্ছি। পুলিশ কেসে জেল হবার কারণে চাকরিতে তো তার প্রভাব পড়েছে, তাৎক্ষণিক সাসপেন্সও হয়েছে, তাই বোধ করি বাড়িতেই থাকার কথা এই সময়। কৃষাণু বেশ ভালো পোস্টেতেই তো ছিল, মাইনেপত্রও ভালো, গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই। তাছাড়া বড়লোক ঘরের ছেলে, চাকরি গেলেও কিছু এসে যায় না। অশ্বিনী তার মহিন্দা বোলেরো গাড়িতে উঠে বসল। গন্তব্য সদাশিবনগর থানা। থানায় পৌঁছে রেড ওয়াইনের বোতল থেকে গ্লাস সবকিছু ভালো করে পরীক্ষা করে দেখল। ওয়াইনের বোতলের 1/3 কম খালি হয়েছে। দেখে বোঝা যাচ্ছে সদ্য ব্যবহার করা হয়েছে। শ্রীহরি বলে, আমরা বোতলের গায়ের লেবেলের বারকোড দেখে কোন দোকান থেকে কেনা হয়েছে তা বের করে নিয়েছি। ঘটনার ঠিক একদিন আগেই বোতলটি খরিদ করা হয়েছে বলে জানা যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে দোকানদার ঠিক করে বলতে পারছে না যে এই বোতলটা কে কিনেছে। পার্টিকুলারলি এই ওয়াইনটা মনিকাই নিজে কিনে নিয়ে আসতো, বাকি হার্ড ড্রিঙ্কস অনলাইনে অর্ডার করা হতো। অশ্বিনী বলে, ঘটনাটি মনে হচ্ছে না যে এতটা সোজা। আমাদের কোথাও ভুল হচ্ছে। কৃষাণু যদি মনিকাকে হত্যাই করবে, তাহলে তার বিরুদ্ধে সব প্রমাণ কেন সে সাজিয়ে রেখে দেবে? প্রমাণ লোপাটের তো যথেষ্ট সময় ও সুযোগ তার ছিল। কেউ বুঝতেই পারতো না যে কিভাবে মনিকার মৃত্যু হয়েছে। দ্বিতীয়ত, কৃষাণু একবারও তার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা লুকোয়নি। প্রথম থেকে সে নিজেকে জোরের সঙ্গে নির্দোষ বলেছে। চলুন একবার মনিকাদের বাড়ি থেকে ঘুরেই আসা যাক। কৃষাণু আজকাল বাড়িতেই থাকে। রিঙ্কিকে মামার বাড়ি পাঠানো হয়েছে। তার কেরিয়ার নিয়ে টানাটানি অবস্থা। জেলে যাওয়া আসামিদের কোম্পানিতে জায়গা হয় না, তার উপর আবার পরকীয়ার স্ক্যান্ডেল। তবে সান্ত্বনার বিষয়, দীপা এই কঠিন মুহূর্তেও তার সঙ্গে আছে। জীবনে হয়তো এই প্রথমবার কৃষাণু তার সোলমেটকে খুঁজে পেয়েছে। মনিকার সঙ্গে তার অনার্জেট ম্যারেজ হয়েছিল। ছোটবেলাতেই কৃষাণু তার বাবা আর মাকে হারিয়েছিল। পয়সার অভাব কোনোদিনও ছিল না। হোস্টেল থেকে পড়াশোনা ও পরে চাকরি। দেখতে সুদর্শন এবং আকর্ষণীয় চরিত্রের দরুন তার প্রচুর মহিলা অনুরাগী ছিল। কৃষাণুও বেশ উপভোগ করত মেয়েদের এই বেহায়াপনা এবং সুযোগের সদ্ব্যবহার করতেও সে ছাড়েনি। কিন্তু সত্যি
কাউকে ভালোবাসা সে কোনোদিনও বাসেনি। যৌবনের উন্মত্তায় অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু তা বেশি দিন স্থায়ী হয়নি কোনোটাই। সব মেয়েদের মধ্যে তার ড্রিম গার্লকে খুঁজে পাওয়ার চেষ্টা করত, কিন্তু প্রতিবারই সে হতাশ হতো। রূপ যৌবন থাকলেও মেয়েগুলোর মধ্যে কিসের যেন অভাব। মনিকার সাথে তার বিয়ের 7 বছরের দাম্পত্য জীবন কেটে গেছে এক লহমায়। বিয়ের পর তার ক্যাসানোভা চরিত্রকে অনেক সংযত করার চেষ্টা করেছে। মনিকাকে বউ হিসাবে পারফেক্ট বলা যায়। অফিসের কাজ সামলেও সে নিজের, কৃষাণু আর তার 6 বছরের মেয়ে রিঙ্কির ভালোই খেয়াল রেখেছে। জীবন কেটে যাচ্ছিল নিস্তরঙ্গভাবেই, কিন্তু কৃষাণু আবার ভেসে গেল অন্য এক খেয়ালে। কৃষাণু এই সবই ভাবছিল, হঠাৎ তার চিন্তার রেশ কাটল। অশ্বিনী কৃষাণুকে সেদিনকার ঘটনার আরেকবার বিবরণ দিতে বলে। যদিও সে আগে পুলিশকে সব কথা বলেছে, তা হলেও সরাসরি কৃষাণুর মুখ থেকে সব কথা আরেকবার শুনতে চায়। কৃষাণু খানিক চুপ করে থাকে, তারপর বলতে শুরু করে। মৃত্যুর আগের দিন মনিকার অফিসে সেলিব্রেশন ছিল রয়্যাল রেসিডেন্সি হোটেলে। রাতের বেলা হোটেল থেকে বাড়িতে ফোন করে আমাকে ডিনার খেয়ে নিতে বলে। আমি চেয়েছিলাম সেদিনই সব কথা মনিকাকে জানাবো, কিন্তু বাড়ি ফিরে সে বলে তার অসুস্থ বোধ হচ্ছে, তাই সে শুতে চলে যাচ্ছে। অভ্যাস অনুযায়ী রাতে সবার আগে রেড ওয়াইনের বোতল থেকে খানিকটা নিয়েও নেয় রেড ওয়াইন, খায়ও সে রাতে। গত 6 মাস হলো সে রেড ওয়াইন খাওয়া শুরু করেছে। ও বলতো রোজ অল্প মাত্রায় খেলে স্বাস্থ্যের জন্য ভালো, মেয়েদের স্কিনও নাকি ভালো রাখে। এরপর আর কোনো কথা হয়নি, আর সকালবেলা এই অবস্থা। অশ্বিনী জিজ্ঞাসা করে, রেড ওয়াইনের বোতল কি মনিকা নিজে কিনে আনতো? কৃষাণু বলে, হ্যাঁ, সবসময় মনিকাই নিয়ে আসতো। বেশিরভাগ সময় বিউটি পার্লার থেকে ফেরার পথে মনিকার সঙ্গে রেড ওয়াইনের বোতল থাকতো। খুব খুশি থাকতো সেই সময়। আপনি বলছেন মনিকা পার্টি থেকে ফিরে আসে অসুস্থ অবস্থায়? অশ্বিনী জিজ্ঞাসা করে। কৃষাণু বলল, হ্যাঁ, পার্টি থেকে ফিরে তো তাই বলছিল, আর বেডরুমে চলে যায়। অশ্বিনী জিজ্ঞাসা করে, আর কেউ কি বাইরে থেকে এসেছিল সেদিন? কৃষাণু বলে, না, আমাদের কাজের লোক বিমলা বেশিরভাগ সময় সারাদিন বাড়িতেই থাকে। সকালবেলা 8টার সময় আসে, আর মনিকা অফিস থেকে বাড়ি ফিরলে সে বাড়ি যায় প্রায় সন্ধ্যা 7:30টার সময়। সেদিন তো মনিকা একবারে পার্টির জন্য রেডি হয়েই বেরিয়েছিল। ঠিক ছিল অফিস থেকে বেরিয়ে বিউটি পার্লার থেকে রেডি হয়ে পার্টিতে যাবে। বাইরের কোনো লোক তো আসেনি। অশ্বিনী বলেন, কৃষাণু, এবার আপনাকে কিছু পার্সোনাল প্রশ্ন জিজ্ঞাসা করছি, কারণ এটাও পরোক্ষভাবে এই খুনের সঙ্গেই যুক্ত। কৃষাণু বলে, হ্যাঁ হ্যাঁ, কি জানার আছে বলুন। অশ্বিনী বলে, আপনার এই বিবাহ বহির্ভূত সম্পর্কটা কতটা সিরিয়াস? সাধারণত এইরকম সম্পর্কগুলি বেশিরভাগ ক্ষেত্রে ক্ষণস্থায়ী ও টাইম পাস হয়ে থাকে। সত্যিই কি ভবিষ্যৎ প্রসারী? কৃষাণু বলে, দীপার ব্যাপারে আমি সিরিয়াস, এবং বাকি জীবনটা তার সঙ্গেই কাটাবো। দীপা সবসময় আমাকে সাহস দিয়েছে, তার মতো চাহিদাবিহীন মেয়ে আমি খুব কমই দেখেছি। অশ্বিনী বলে, যদি বলি যে দীপাই খুনের ব্যাপারে আপনার সহযোগী? না না, সেটা কি করে হয়? এটা একেবারে অ্যাবসার্ড। তাছাড়া আমি তো আগেই বলেছি যে সেই রাত্রিতে সব কথা মনিকাকে বলতে চেয়েছিলাম। এর তো কোনো সাক্ষী নেই। মনিকার বন্ধু বান্ধব বা অফিসে কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল কি? না, মনিকা খুব হিসাবি এবং হাসি খুশি চরিত্রেরই ছিল।
সহজে কারোর সঙ্গে সামনাসামনি ঝামেলায় যাবে না। অফিসে তো সবার সঙ্গে সম্পর্ক ভালোই ছিল। প্রশ্ন আসছে, তাহলে কি মনিকা আত্মহত্যা করেছে? অশ্বিনীর বারে বারে এই কথা মনে হতে লাগলো, কিন্তু সে ব্যাপারে কোনো কথা না বলে মনিকার জিনিসপত্রগুলো আর শোবার ঘরটি একবার দেখতে চাইল। কৃষাণু বলে, নিশ্চয় নিশ্চয়ই, এই তদন্তের জন্য আমি সব রকম ভাবে সহযোগিতা করব। শিহরির দিকে তাকিয়ে অশ্বিনী প্রশ্ন করে, মনিকার ফোন রেকর্ডসে কিছু অ্যাবনর্মাল পাওয়া গেছে? সে উত্তরে বলে, না না, সেরকম কিছু লক্ষ্য করা যায়নি। অশ্বিনী মনিকার শাড়ি জামার কাপড়টা ভালো করে খুঁটিয়ে দেখতে থাকে। সবই রুচিসম্মত দামি শাড়ি ও আধুনিক পোশাকে ভর্তি, সঙ্গে কিছু হালকা জুয়েলারিও আছে। বোঝাই যায় যে মহিলার সাজগোজ সম্বন্ধে ভালোই ওয়াকিবহাল ও পরিপাটি ছিলেন। হাতড়াতে হাতড়াতে একটা খাপের মধ্যে পুরনো বাক্সের সন্ধান পাওয়া গেল। সরু ও 10 ইঞ্চি লম্বা বলে অনুমান করা যায়। ড্রেসিং টেবিলের উপর একটা হ্যাপি ফ্যামিলি ফটো আর প্রসাধনের সমস্ত উপকরণ রয়েছে। আয়নার গায়ে একটা রঙিন পোস্ট পেপার, তাতে ছোট ছোট নোটে লেখা 5টা 30 পার্লার, আবার 7টা 30 হোটেল, এইভাবে ঠিক লেখা আছে। পুরানো বক্সটা একটু নাড়াচাড়া করতেই একটি খাপ বেরিয়ে এলো, যা কিনা উপর থেকে সহজে বোঝার উপায় নেই। কাগজের মতন পাতলা কিছুকে লুকিয়ে রাখতে বেশ ভালো জায়গা, আর হলোইও তাই। এর নিচে পুরানো একটা কাগজ চিঠি জাতীয় কিছু বেরিয়ে এলো। কৃষাণুকে লুকিয়ে সেটা শিহরির কাছে চালান দিল, কিছু গুরুত্বপূর্ণ আছে কিনা। কারণ যে এত জায়গা থাকতে এই চিঠির মতো জিনিসটা সযত্নে লুকিয়ে রাখা হয়েছে। মনিকাদের বাড়ি থেকে ফেরার পথে অশ্বিনী শিহরিকে জিজ্ঞাসা করে, আপনার কি মনে হয় এটা আত্মহত্যার কেস নয় তো? শ্রীহরি বলে, কিন্তু সলিড কোনো কারণ তো পাওয়া যাচ্ছে না। স্বামী, স্ত্রী ও ছোট বাচ্চা, এই নিয়ে সুখী সংসার। ঘরের ফটোগুলো তো তাই প্রমাণ দিচ্ছে। যদিও কৃষাণুর মনে কি আছে তা মনিকা জানতো না। অশ্বিনী বলে, মনিকার মতো এত বুদ্ধিমান মেয়ে কি স্বামীর ব্যবহারে কোনো অস্বাভাবিকতা দেখেনি? মেয়েদের সিক্স সেন্স তো এই ব্যাপারে সব সময় কাজ করে। আলোচনা করতে করতে দুজনে থানায় এসে পৌঁছায়। শিহরিকে আরো কিছু কাজের কথা বলে নিয়ে অশ্বিনী বেরিয়ে গেল। মনিকার বাপের বাড়ি করামঙ্গল অঞ্চলে। তারা বলা যায় প্রবাসী বাঙালি। সেই বাড়িতে বসেই কথা হচ্ছিল। শোকের পরিবেশ এখনো কাটেনি। অশ্বিনী মনিকার বাবা আর মায়ের দিকে প্রশ্ন ছুঁড়ে দেয়, আপনারা কি মনে করেন কৃষাণু এই খুনটা করেছে? মনিকার বাবা বলে ওঠেন, তাছাড়া আর কি বলতে পারি, যে কিনা বাইরের অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। অনায়াসে মুক্তি পাবার এর থেকে শর্টকাট রাস্তা হতে দোষ কোথায়? রিঙ্কি হঠাৎ কোথা থেকে ছুট্টে বাইরে বেরিয়ে এলো। ছোট মুখটা সরলতার আর মিষ্টতায় ভরপুর। অশ্বিনীর খারাপ লাগছিল বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। মা মারা গেছে, আর তার বাবাকে মায়ের মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে। যখন সে বড় হবে তখন এই ইতিহাস তার জীবনে কি বার্তা বয়ে আনবে তা কে জানে। মনিকা তার বাবা মায়ের একমাত্র মেয়ে। তার ছোট এক ভাইও আছে। বেঙ্গালুরুতেই তার পড়াশোনা ও বড় হয়ে ওঠা। বর্তমানে মনিকার বয়স 30-এর কোঠায়। বিয়ে হয়েছিল প্রায় 7 বছর আগে।
হাজবেন্ড বড় প্রতিষ্ঠানে চাকরি করে, তা সত্ত্বেও মনিকা তার নিজস্ব কেরিয়ারকে ঠিক বজায় রেখেছিল। ছোট মেয়েকে সামলে সংসারের সব দিক ঠিক করে রেখে দিন চলে যাচ্ছিল। স্বভাবে সে খুব হিসাবী ও মেপে চলা মেয়ে। মুখের উপরে সোজা কথা বলতো না, বেশ ডায়নামিক চরিত্রের ও পরিপাটি। অশ্বিনী আবার বলে ওঠে, কিছু মনে করবেন না, একটি প্রশ্ন জিজ্ঞাসা করতেই হচ্ছে। মনিকার কি বিয়ের আগে কোনো অ্যাফেয়ার ছিল? মনিকার মা রীনা দেবী ঝংকার দিয়ে বলে ওঠে, তাতে কি হয়েছে, সে তো সবারই থাকে। আজকালকার মেয়ে, কলেজে কত বন্ধু বান্ধব হয়েছিল, কিন্তু আমাদের মেয়ে মনি খুব বুদ্ধিমান ছিল। বিয়ের ব্যাপারে সে অরাজি হয়নি। সে তার বিয়ে ও সংসার দুটোই ঠিকভাবে বজায় রেখে চলেছে। আপনি হঠাৎ কথা জিজ্ঞাসা করছেন কেন? অশ্বিনী বলে, আমরা একটা চিঠি পেয়েছি, যা প্রায় অনেক বছর আগে লেখা। আমরা ল্যাঙ্গুয়েজের স্পেশালিস্ট দেখিয়ে তার বিষয়বস্তু জানতে পারি। অভিষেক বলে কোনো এক ব্যক্তি মনিকাকে এই লেটার লিখেছিল। সোজা কথা, এটা একটা লাভ লেটার। রীনা দেবী খানিকক্ষণ চুপ করে থাকেন, তারপর আস্তে আস্তে বলেন, হ্যাঁ, মনি আর অভিষেক দুইজনেরই একটা সম্পর্ক ছিল, কিন্তু মনি বুঝতো যে সবাইকে জীবনসঙ্গী করা যায় না। তারা বন্ধু বা প্রেমিক হিসেবেই ভালো লাগে। যোগ্য স্বামী হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো প্রয়োজন হয়, এটার অভাব ছিল। আমার মেয়ের সম্বন্ধে বলতে বাধা নেই, মনিকা হিসাবী মেয়ে। যখন কৃষাণুর সঙ্গে বিয়ের সম্বন্ধ আসে, তখন তার চাকরি ও পরিবারের প্রভাব প্রতিপত্তি থেকে মনিকা এক কথায় রাজি হয়ে যায়। আমরা আমাদের মেয়েকে স্বাধীনভাবে মানুষ করেছিলাম। বিয়ের ব্যাপারে তার ওপর কোনো জোর ছিল না। তাহলে প্রশ্ন আছে যে বিয়ের পর কি মনিকা অভিষেকের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল? মানুষের চরিত্র বড়ই জটিল। উপর থেকে সেই ব্যক্তির মনের তল খুঁজে পাওয়া শক্ত। আরো প্রশ্ন আছে যে কি এমন হয়েছিল যে মনিকার মৃত্যু হলো বা তাকে মেরে ফেলা হলো। মনিকার অফিস মল্লেশ্বর রামের একটি বহুতল বিল্ডিংয়ের 6 তলায়। মনিকার বস সঞ্জয় তার চেম্বারেই ছিল। অশ্বিনী ও শিয়রি একসাথে ঘরের মধ্যে ঢুকে আসে। সঞ্জয় বলে, ঘটনাটি খুবই দুঃখের, কিন্তু আমি আগেও বলেছি এ ব্যাপারে আমি কিছুই জানি না। মনিকাকে কখনো অসুখী দেখিনি। সে খুবই বুদ্ধিমতী ছিল। সবকিছু গুছিয়ে কাজ করাটা তার চরিত্রের বিশেষ দিক। পার্টির দিন অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েছিল যাতে পার্লারে গিয়ে রেডি হয়ে আবার ফিরে আসে হোটেলের পার্টিতে। হোটেলে এসে পৌঁছেছিল প্রায় 8টার সময়, কিন্তু 9:30 নাগাদ সে আমাকে বলে যে সে বাড়ি যেতে চায়, কারণ তার খুব আইনিজি লাগছে। মনে হচ্ছে যে খাবারের কিছু অনিয়ম হয়েছে। এরপর একটু পরে মনিকা বাড়ি চলে যায়। তখন ডিনার সার্ভ করা হয়নি। তারপর তো পরের দিন আমরা ওর হাজব্যান্ড কিষাণুর কাছ থেকে জানতে পারি। অশ্বিনী প্রশ্ন করে, অফিসের কারুর সঙ্গে কি কোনো প্রকার শত্রুতা বা রেষারেষি ছিল? ধরুন যদি পার্টিতে কোনো ড্রিঙ্কসের মধ্যে বিষটা মিশিয়ে দেওয়া হতে পারে। সঞ্জয় এক কথায় সে সম্ভাবনা নাকচ করে দিল। সে বলে, আপনারা মনিকাকে দেখেননি। সে অত্যন্ত মেপে চলতো। ডাইরেক্ট ফাইট সে কোনোদিনই করবে না। সুতরাং তার শত্রুর সংখ্যা হাতে গুনতে পারবেন না। মনিকা ছিল মিচড়ির ছুরি। আমি তার বস, তাই আমি জানি। আর এত এমপ্লয়িজদের হ্যান্ডেল করে মানুষের চরিত্রের সম্বন্ধে অভিজ্ঞতাও কম নয়। অফিস থেকে বেরিয়ে এসে অশ্বিনী বলে, আচ্ছা, হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছিল তো? আমার মনে হয় আরেকবার চেক করুন, হয়তো কিছু চোখে পড়তে পারে।
শিহরি আগেই ফুটেজ চেক করেছিল, কিন্তু স্যার যখন বলছেন তাহলে আরেকবার দেখে নিতে হবে। অশ্বিনীর এক্সেপশনাল চিন্তাভাবনা সম্বন্ধে শিহরি আগেই শুনেছিল। একটা কেসকে প্রথাগতভাবে চিন্তা না করে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করাটা তার স্বভাব। এ বি সি যতভাবে ঘটনাকে চিন্তা করা যায় এবং উপস্থিত প্রমাণের ও কার্যকরণ বিবেচনা করে সমাধানের দিকে এগিয়ে যাওয়া, একে বলে মাল্টি ডিরেকশনাল থিঙ্কিং। হোটেলের সিসিটিভি ফুটেজকে ভালো করে বারবার চালিয়ে দেখা হয়েছে। মনিকা একটা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কম্বিনেশন ড্রেস পরেছিল পার্টির দিন। সদা হাস্য কথা বলছিল কে ড্রিঙ্কস নেয়নি, কে কি খাচ্ছেন তা দেখভাল করছিল। মাঝে চিকেনের স্টার্টার আর একটা ককটেলের গ্লাস তুলে নিতেও দেখা গেল। তারপর আস্তে আস্তে কেমন যেন একটু ম্লান লাগছিল। বোঝা যাচ্ছে যে তার দেহের ভিতর কিছু অস্বস্তি হচ্ছে। ককটেলের গ্লাস তো সে ভ্রাম্যমান ওয়েটারের কাছ থেকে নিজেই তুলে নিয়েছিল, সুতরাং সেখানে কোনো রকম গন্ডগোল নেই, তা ভালোভাবেই বোঝা যাচ্ছে। এছাড়া মনিকার ফোন রেকর্ডস ও তার পোস্টমর্টম রিপোর্টের কেউ ভালোভাবে দেখা হয়ে গিয়েছে, কিন্তু কোনো আলোর রেখা দেখা যাচ্ছে না। ফোনের কল রেকর্ডস থেকে জানা গেছে যে সারাদিনে অনেকগুলো কল এসেছিল, কিন্তু সবই প্রায় সাধারণ রোজকার কল। বাপের বাড়ি থেকে, অফিসের ক্লায়েন্ট, তাছাড়া অফিস পার্টির জন্য হোটেলের থেকে কল। শুধু একটি কল এসেছে যা কিনা কোনো ল্যান্ডলাইন থেকে, সেটারই খোঁজ চলছে। অশ্বিনী বারবার মনে হচ্ছে কিছু একটা হয়তো চোখের সামনে আছে, কিন্তু তারা সেটা ধরে উঠতে পারছে না। অশ্বিনী আরেকবার কিষাণুর সঙ্গে কথা বলতে চায়, আত্মহত্যার সম্ভাবনার দিকটা একবার যাচাই করে নিতে চায়। কিষাণুর বাড়িতে আসছে একা নয়, সঙ্গে দীপাকেও দেখতে পাওয়া গেল। রিঙ্কি না থাকলেও বিমলা বাড়ির রোজকার কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এটা তার রুজিরুটির ব্যাপার। অশ্বিনী কিষাণুর সঙ্গে কথা বলতে শুরু করে। দীপা পাশেই বসে। জামিনে ছাড়া পেলেও কিষাণু বাড়ি ছেড়ে কোথাও বেশি বেরোচ্ছে না। দীপা যদিও তার পাশে আছে এই দুঃসময়েতে। অশ্বিনী মনিকার পুরানো প্রেমিক অভিষেকের সম্বন্ধে জিজ্ঞাসা করে। উত্তরে কিষাণু বলে যে সে এ ব্যাপারে কিছুই জানে না, তবে তার মনে হয় যে বিয়ের পর মনিকার কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। হতে পারে স্মৃতিচিহ্ন হিসেবে চিঠিটা রাখা ছিল। কথায় বলে মানুষের মনের তল পাওয়া ভগবানেরও অসাধ্য। তবে আমার মতে মনিকার মতো মেয়ে কখনো আত্মহত্যা করবে না। তাহলে তো একটা চিঠি বা কোনো স্বীকারোক্তি ছেড়ে যেত, তা তো লেখা পাওয়া যায়নি। বিমলা চা দিতে এসেছিল ড্রয়িং রুমে। আলোচনাগুলো তার কানে আসছিল। সে উৎসুকভাবে শুনছিল। চা পরিবেশন করে চলে যাবার সময় অশ্বিনী হঠাৎ জিজ্ঞাসা করে, বিমলা, তুমি কি কিছু বলতে পারো তোমার ম্যাডামের সম্পর্কে? বিমলার চোখ ছলছল করে ওঠে। সে বলে, ম্যাডাম খুব ভালো ছিল, কোনোদিন একটু খারাপ কথা বলতে শুনিনি। রিঙ্কিকেও আমি আমার নিজের মেয়ের মতনই ছোট থেকে বড় করেছি। এমনিতে সে আমার বড়ই ন্যাওটা। আমি থাকলে তার আর কারোর দরকার হয় না, সারাদিন তো আমার কাছেই থাকে। অশ্বিনী জিজ্ঞাসা করে, যেদিন ম্যাডামের মৃত্যু হয় সেদিনকের কথা তোমার মনে আছে? বিমলা বলে, হ্যাঁ, মনে আছে তো। সেদিন ম্যাডামের অফিসের পার্টি ছিল রাতের বেলা। পার্টির জন্য সব জামা কাপড় গুছিয়ে নিয়ে গেছিলেন সকালবেলা অফিসে যাবার সময়। আমাকে বলেছিলেন যে তিনি সেদিন একটু বেশি রাত্রে ফিরবেন, তাই আমি যেন স্যার আসা পর্যন্ত থেকে যাই। বিকেলবেলা আমরা আমি আর রিঙ্কি নাচের স্কুলে গিয়েছিলাম। এখান থেকে কয়েকবারই পরেই একটা ডান্স স্কুল আছে, সেখানে বাচ্চাদের নাচ শেখানো হয়। তারপর বাড়ি ফিরে আসি।
প্রায় 6:30টার পর। ঘরে ঢুকে মনে হলো যে কেউ যেন এক্ষুনি ঘর ছেড়ে বেরিয়ে গেছে। মনে হচ্ছিল যে মনিকা ম্যাডামই বাড়িতে এসেছিলেন আর পার্টিতে যাবার জন্য রেডি হয়ে বেরিয়ে গেছিল। পরে পাশের বাড়ির কাজের লোক করুণা আমাকে বলেছিল যে ম্যাডামকে বাড়ির সামনে থেকে গাড়ি করে চলে যেতে দেখেছে। অশ্বিনী জিজ্ঞাসা করে, মনিকার সাথে আর কেউ ছিল কি? বিমলা বলে, না, এ ব্যাপারে কোনো কথা হয়নি। একে তো মার্ডার কেস, তাই কিছুতেই মুখ খুলতে চায় না, যদি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে। অশ্বিনী বলে, বিমলা, আজ তুমি একটা নতুন ইনফরমেশন দিলে। এতক্ষণ আমরা জানতাম যে মনিকা একবারই রাত্রিতে বাড়ি ফিরেছে, কিন্তু মনিকা তার প্ল্যান চেঞ্জ করেছিল এবং বাড়ি এসেছিল। একবার কি করুণার সাথে কথা বলা যায়? বিমলা বলে, ঠিক আছে, আমি ওকে ডেকে আনছি। কৃষাণু এতক্ষণে মুখ খুলল। বিমলা, এইসব কথা তো আমাকে কিছু বলনি আগে। অশ্বিনী বলে ওঠে, মানুষ অনেক সময় চুপ থাকে নানা কথা ভেবে। হয়তো বিমলা আপনাকেই সন্দেহ করছে এই মৃত্যুর জন্য। খানিকক্ষণ পরেই করুণা কাঁচুমাচু মুখে এসে উপস্থিত হলো বিমলার সঙ্গে। জিজ্ঞাসা করতে সে বলে ওঠে, আমি ম্যাডামকে দূর থেকে বাড়ি থেকে বেরোতে দেখেছিলেন, কারণ গোল্ডেন কালারের ড্রেসের জন্য নজরটা এমনিই চলে গিয়েছিল। সামনে থেকে একটা গাড়ি এসে দাঁড়িয়েছিল আর মনে হলো যে ম্যাডাম কিছু একটা বলে উঠলো আর গাড়ি চেপে চলে গেল। গাড়িটা কিরকম দেখতে ছিল বলতে পারবে? অশ্বিনী জিজ্ঞাসা করে। করুণা বলে, হ্যাঁ, তো ওই স্যারের যেমন গাড়ি আছে, কিন্তু রংটা আলাদা। দূর থেকে তো খয়েরি কালারেরই মনে হচ্ছিল। অশ্বিনী মনে মনে ভাবল, হয়তো কোনো কলিগ অফিস পার্টিতে যাবার জন্য লিফট দিয়েছিল। এই সম্বন্ধে অফিসেতে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাহলে এই মুহূর্তে জানা যাচ্ছে যে মনিকা অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে বাড়িতে এসেছিল এবং সেখান থেকে রেডি হয়ে অফিস পার্টিতে যোগ দেয় এবং বাড়ির সামনে থেকে সে গাড়ি করে বেরিয়েছিল। কিন্তু কেন এই পরিবর্তন? যদিও খুব ছোট ব্যাপার, নিজের বাড়িতে ফিরলে ক্ষতি কি? কিন্তু মনিকার সম্বন্ধে যা জানা যাচ্ছে তাতে এই প্ল্যান চেঞ্জ একটু অস্বাভাবিক। তার প্ল্যান অনুযায়ী অফিস থেকে সোজা বিউটি পার্লারতে যাবার কথা ছিল। তাহলে কি বাড়িতে সবার অলক্ষ্যে মনের মানুষের সাথে দেখা করতে এসেছিল? কিন্তু তাও বা কি করে হয়? মনিকার চরিত্রের সঙ্গে এইরকম হঠকারিতা মানাচ্ছে না। সে এত কাঁচা কাজ করবে বলে তো মনে হচ্ছে না। যে কিনা ধীর স্থির ও হিসাব করে পা ফেলে চলা মেয়ে। তাহলে কিসের জন্য? মনিকার অফিস কলিগদের সঙ্গে কথা বলার দরকার। অশ্বিনী শ্রীহরিকে মনিকার অফিসে যেতে বলে। দেখুন, যদি কিছু জানতে পারা যায়। সেদিন কি কেউ মনিকাকে লিফট দিয়েছিল? তার প্ল্যান চেঞ্জের কারণ যদি কিছু জানতে পারা যায়, সেদিকটা একটু দেখুন। পোস্টমর্টম রিপোর্টে তো পরিষ্কার জানা যাচ্ছে যে মুখের উপর স্কিন ট্রিটমেন্ট করা হয়েছিল, হেয়ার জেলও অ্যাপ্লাই করা হয়েছে, যা কিনা বেশিরভাগ সময় হেয়ার স্টাইলিস্টরাই ব্যবহার করে। তাহলে কি মনিকা বিউটি পার্লারতে গিয়েছিল? কোনো বিশেষ কারণে সে বাড়ি ফিরে এসেছিল? সে কি কিছু ভুলে ফেলে গেছিল যা কিনা খুব দরকারি? পাকশৈলীতে অন্য খাবারের সাথে চিকেন ও রেড ওয়াইন এবং এক জাতীয় ককটেলের মিশ্রণের ট্রেস পাওয়া গেছে। তবে মৃত্যু হয়েছে রেড ওয়াইনের মধ্যে স্ট্রিকনিন বিষক্রিয়ায়। মৃত্যুর সময় রাত 12:30 থেকে 1টার মধ্যে।
মলেশ্বর রাম রিওর 6 তলায় অফিসে শিহরি অফিসের ইনচার্জ সঞ্জয়ের সাথে কথা বলে জানতে পারে যে মনিকার খুব কাছের কলি হলো মিস রীতা। সেও বাঙালি। দুজনের মধ্যে খুব ভালো বন্ডিং ছিল, একসাথে লাঞ্চ, গসিপ সব শেয়ার করত। শিহরি মিস রীতার সঙ্গে কথা বলতে চায়। মিস রীতা তখন অফিসে ছিল। সঞ্জয় তাকে মিটিং রুমে ডেকে পাঠায়। শিহরি রীতাকে জিজ্ঞাসা করে, ম্যাডাম, আপনার সঙ্গে তো মনিকার বেশ ভালো ভাব ছিল। আপনি কি জানেন যে মনিকার সেদিনকার প্ল্যান্ড স্কেডিউলে কিছুটা চেঞ্জ হয়েছিল? রীতা খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, হ্যাঁ, চেঞ্জ হয়েছিল। সেদিন মনিকার অফিস থেকে বিউটি পার্লারে যাবার কথা ছিল বিকেল 5টার সময়। বিউটি পার্লারটা অফিসের প্রায় কাছেই। মনিকা নিয়মিত এই পার্লারেই যেত, কিন্তু প্রায় 4:30টার সময় একটা ফোন আসে মনিকার ফোনে। তারপর সঙ্গে সঙ্গে মনিকা বেরিয়ে পড়ে অফিস থেকে। শিহরি জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছেন তা কিছু বলেছিলেন? রীতা বলে, বলল আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আর কিছু বলেনি, তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। শিহরি বলেন, ঠিক আছে, এছাড়া যদি কিছু মনে পড়ে তাহলে জানাবেন প্লিজ। শিহরি বেরিয়ে আসছিল, হঠাৎ রীতা বলে ওঠে, ইন্সপেক্টর, জানি না এটা আপনার কাছে ইম্পর্ট্যান্ট মনে হবে কি না, যেদিন মনিকার মৃত্যু হলো, মানে পার্টির পরের দিন সকালে অফিসে মনিকার জন্য একটা ফোন এসেছিল। এক মহিলা কল করেছিল। ইন্টারকমে রিসেপশন থেকে কল ট্রান্সফার হয়ে এসেছিল। প্রথমেই জিজ্ঞাসা করে আমি কি মনিকার সাথে কথা বলছি, তো আমি উত্তরে বলি না, আমি ওর কলিগ কথা বলছি। তো মহিলা জিজ্ঞাসা করে মনিকা অফিসে তো এসেছে কি না। আমি বললাম না, আসেনি। শুনে হঠাৎ বলে উঠলেন, মনিকা সুস্থ আছে তো? আমার একটু অবাক লাগলো। তখন আমি বললাম যে এখনো অফিসে আসার সময় রয়েছে, তাছাড়া কাল অফিসের পার্টি ছিল তো একটু লেট নাইট হয়ে গেছিল। ঠিক আছে, আপনি আমাকে আপনার নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন, আমি মনিকা আসলে আপনাকে কল করতে বলবো। কিন্তু ততক্ষণে ওপার থেকে লাইনটা কেটে গেছিল, বা হয়তো কেটে দেয়। আর তার কিছুক্ষণ পরেই মনিকার মৃত্যুর সংবাদটা পাই। আমার কিছুটা অস্বাভাবিক লাগছিল ব্যাপারটা, তাই আপনাকে জানালাম। শিহরি বলে, ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। এই ছোট ছোট খবরগুলোই অনেক সময় ভীষণ হেল্প করে। অশ্বিনীর কাছে খবর এসেছে নিউ বেল রোডের কাছে রিনিউ বলে একটি বিউটি পার্লারে মনিকার রূপচর্চার জন্য নিয়মিত যেত। রুটিন ইনকোয়ারি করতে অশ্বিনী একবার সেখানে ঢু মারল। জানা গেল যে পার্লারের মালিক এক মহিলা, তার নাম লাভলিন। তিনি অবশ্য সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না। পার্লারের কর্মচারীদের কাছ থেকে জানা গেল লাভলিন তার দেশের বাড়িতে গেছে, কারণ তার ছেলের অসুখ হয়েছে। যেদিন মনিকার অফিসে পার্টি ছিল সেদিনই লাভলিন দেশে গিয়েছিল। মহিলার কন্ট্যাক্ট নম্বর নেওয়া হয়েছে। সেখান থেকে আরও জানা গেল যে মনিকা গত 6 মাস ধরে বরাবর আসলেও মৃত্যুর আগের দিন কিন্তু সে আসেনি। একটা ব্যাপার বেশ লক্ষ্য করার মতো যে পার্লারের সবাই নর্থ ইস্ট ইন্ডিয়ার ছেলে মেয়ে। বিউটি পার্লারটি একটি 3 তলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট ফ্লোর নিয়ে। বাইরে থেকে এত ঝকঝকে না হলেও ভিতরে ঢুকলে একেবারে বদলে যায়। ঘরের মধ্যে সমস্ত অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে। ফেসিয়াল রুম, বডি ম্যাসেজের আলাদা ছোট ঘর পার্টিশন দিয়ে তৈরি করা হয়েছে, সঙ্গে স্লাইডিং ডোর। অশ্বিনী স্বভাব অনুযায়ী ভালো করে দেখছিল সবকিছু। হঠাৎ এক ফেসিয়াল রুমের মধ্যে তার চোখ চলে যায়। রুমের এক কোণে একটা ছোট টেবিলের উপর একটা রেড ওয়াইনের বোতল দেখতে পায়। বোতলটা লক্ষণীয়, কারণ একই ব্র্যান্ডের ওয়াইন মনিকার ঘর থেকে পাওয়া গেছে। মনিকা
আরো ভালো করে দেখার উদ্যোগ করতেই একটি মেয়ে সেটা তুলে নিয়ে চলে যায় আর বলে যে তারা ওয়াইন ফেসিয়াল করার জন্য ব্যবহার করে। যদিও কথাটা বলার সময় মেয়েটা একটু ঘাবড়ে গিয়েছিল। অশ্বিনী সিক্স সেন্স তাকে খোঁচা দিচ্ছে। অশ্বিনী তার গুপ্ত খবরীকে বিউটি পার্লারের উপর নজর রাখতে বলে। তার মন বলছে এখানে কিছু গড়বড় আছে। কয়েকদিন পর তার কাছে খবর এলো এবং তাকে একটি সিদ্ধান্ত নিতে হলো। বাগডোগরা এয়ারপোর্টেতে একটু আগে ইন্ডিগো ফ্লাইটটি ল্যান্ড করেছে। বেঙ্গালুরু থেকে ভায়া কলকাতা হয়ে বাগডোগরা পৌঁছেছে। অশ্বিনীকে রিসিভ করার জন্য স্থানীয় থানার স্পেশাল অফিসার মিস্টার সেন এসেছেন। এয়ারপোর্টের বাইরে জিপও রয়েছে। প্রাথমিক আলাপের পর তারা রওনা দিল। গন্তব্য দার্জিলিং। অশ্বিনী আগে কখনো ভারতের এই দিকে আসেনি, তবে সে শুনেছে যে ওয়েস্ট বেঙ্গল হলো সেই রাজ্য যেখানে একসাথে হিমালয় আর সমুদ্র দুইয়েরই সমাবেশ, আর দার্জিলিং হলো কুইন অফ হিলস। এর প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অতুলনীয়। জিপ ন্যাশনাল হাইওয়ে নম্বর 31 দিয়ে বাগডোগরা টাউনশিপ ও মার্কেট পেরিয়ে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাসকে পিছনে ফেলে এগিয়ে চলেছিল। শর্টকাট রুট ধরতে শিমুলবাড়ি থেকে ড্রাইভার গাড়িটা বাঁক নিল পাংখা বাড়ির দিকে। রাস্তার দুই ধারে চা বাগান, খাড়া পাহাড়ি রাস্তা, কাঠের ছোট্ট বাড়িগুলির সামনে হাত নাড়তে থাকা ক্ষুদে ছেলেমেয়েদের দল। এখানেই আছে পৃথিবী বিখ্যাত মুকাইবাড়ি টি এস্টেট। সেটা পেরিয়ে এগিয়ে যাচ্ছিল কার্শিয়াংয়ের দিকে। মধ্যে রাস্তায় একটু দাঁড়িয়ে চা খাওয়া হয়েছিল। অশ্বিনী একটুও ক্লান্ত অনুভব করছে না। তার খুব ভালো লাগছে, এক নতুন অভিজ্ঞতা। এরপর গাড়ি হিলকোট রোড হয়ে দার্জিলিংয়ে পৌঁছে গেল। তখন বিকেল গড়িয়েছে। সোজা সার্কিট হাউস পৌঁছে গেল গাড়ি। মিস্টার সেন বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, তারপর চা খেতে খেতে কথা হবে। যদিও গাড়িতে আসার সময় নানান রকম কথা হচ্ছিল, কিন্তু তা বেশিরভাগই দার্জিলিংয়ের উপর। আসল প্ল্যান অফ অ্যাকশন কি হবে তা নিয়ে কোনো কথা হয়নি। এই সময়টা আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ। দার্জিলিংয়ের আবহাওয়া খুব মনোরম। যদিও বৃষ্টির সময় এখন, অশ্বিনী গরম জলে খানিক্ষণ গা ডুবিয়ে রাখলো বাথটবে। খুব রিল্যাক্স লাগছে। এরকম একটা জায়গায় এসে তার মনে একটা অন্য ভাব জাগছে। হারিয়ে যেতে ইচ্ছা করছিল ওই বনের পথে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখল ডাইনিং রুমে মিস্টার সেন বসে আছে। সামনে টিপট ও কিছু স্ন্যাক্স রাখা রয়েছে। চা কাপে ঢালতেই একটি সুন্দর গন্ধ জায়গাটাতে সুরভিত হয়ে উঠল। আসল দার্জিলিং টির কামাল। অশ্বিনী বলে, কালকে আমাদের সেন্ট জোসেফস বয়েজ স্কুলে যেতে হবে প্রথমে। এরপর সামান্য কিছু জরুরি আলোচনার পর মিস্টার সেন উঠে পড়লেন। সামান্য ডিনার করে অশ্বিনী শোবার তোড়জোড় করল। আরামদায়ক ব্যবস্থা সার্কিট হাউসের। তার কোনো রকম অসুবিধা হচ্ছিল না নতুন জায়গায়, আর নেপালি কুকের রান্নার হাতও যথেষ্ট ভালো। সকালবেলা অশ্বিনীর ঘুম ভাঙল। জানলার পর্দা সরাতেই চারদিকে পাহাড়ের সবুজের এক অনিন্দ্য সৌন্দর্যের সমারোহ। সে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল জানালার বাইরে। হালকা একটা চাদরে গাটা জড়িয়ে নিয়েছে। বেশ একটা হলিডে মুড তৈরি হচ্ছে। যদিও অশ্বিনী বেশিক্ষণ এই মনোভাবকে প্রশ্রয় দিল না। মিস্টার সেন এসে পড়ল বলে। মোবাইল নেটওয়ার্ক খুব একটা ভালো নয় যদিও, তাও সে একবার বাড়িতে মায়ের সাথে কথা বলে নিল। মিস্টার সেন এসে গেছেন। গুড মর্নিং বলে গ্রিটিংস জানালো। ব্রেকফাস্ট একই সঙ্গে করলো তারা। এরপর বেরোনোর পালা।
প্রথমেই তারা পৌঁছালো নর্থ পয়েন্টের কাছে সেন্ট জোসেফ বয়েজ স্কুলে। ম্যাল রোড দিয়ে জিপ চলেছে, মেঘ আর সূর্যের খেলা চলছে আকাশে। দূরে বরফের চূড়ার আলগা আভাস পাওয়া যাচ্ছে। মিস্টার সেন অশ্বিনীকে বলল, স্যার, দার্জিলিংয়ে এসে কেভেন্টার্সের ছাদে বসে হট চকলেট আর চিকেন স্যান্ডউইচ মিস করবেন না? আর সঙ্গে দার্জিলিংয়ের মনোরম দৃশ্য। স্কুলের প্রিন্সিপালের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে হলো না, তিনি অফিসেই ছিলেন। পুলিশের স্পেশাল ডিপার্টমেন্টের তার স্কুলের সাথে কি সম্পর্ক সেটা জানার জন্য উৎসুক হয়েছিলেন। মিস্টার সেন তাকে আশ্বস্ত করলেন তিনি ঋষভ বলে একটি 10 বছরের ছেলের খোঁজে এসেছেন। প্রিন্সিপাল বললেন, হ্যাঁ, ঋষভ তো আমাদের বোর্ডিং স্কুলেরই খুব ভালো ছাত্র। ওর মা সাধারণত দেখা করতে আসে স্কুলের হলিডের সময়। ওদের বাড়ি যদিও এই দার্জিলিং এর থেকে একটু দূরে, তা হলেও সে এই বোর্ডিং স্কুলেই থাকে। অশ্বিনী মিস্টার সেনকে বলল যে সে একবার ঋষভের সাথে কথা বলতে চায়। কিছুক্ষণ পর ধীরে ধীরে একটা ছোট্ট ছেলে ঘরের মধ্যে এসে উপস্থিত হলো। তার মুখের দিকে তাকিয়ে অশ্বিনী চমকে উঠল। এই মুখ সে খুব ভালো করে চেনে, কারণ ঋষভের মুখের একটি বৈশিষ্ট্য। ঋষভের সরল চোখে একটা জিজ্ঞাসা। অশ্বিনী সস্নেহে তার দিকে তাকিয়েছিল। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করল, হোয়াট ইজ ইউর নেম? মিষ্টি গলায় উত্তর এলো। এরপর আরো কিছু প্রশ্ন করার পর অশ্বিনী ও মিস্টার সেন সেখান থেকে বিদায় নিল। এরই মধ্যে মিস্টার সেনের মোবাইলে ফোন 2 বার বেজে উঠেছিল। প্রথমবার মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো না পাওয়ায় কথা অসম্পূর্ণ ছিল। এরপর ম্যাল রোডের কাছে আসতেই আবার ফোনটা বেজে উঠেছে। কথা হলো। মিস্টার সেন একটু উত্তেজিত, বলল, স্যার, আমাদের বিজন বাড়ির দিকে যেতে হবে। এরপর ড্রাইভারকে নির্দেশ দিল বিজন বাড়ির দিকে গাড়ি ঘোরাতে। রঙ্গিত নদীর ব্রিজ পেরিয়ে গাড়ি পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। অশ্বিনী একবার জিজ্ঞাসা করল, আপনার খবর পাক্কা তো? মিস্টার সেন জোরের সঙ্গে বলে ওঠে, হ্যাঁ স্যার, ভরসাযোগ্য সোর্স। গাড়ি গিয়ে থামলো একটি হোমস্টের সামনে। ছিমছাম সুসজ্জিত বাড়িটি। বাড়ির নাম নিরালা। গেটের ভিতরে ঢুকতেই সামনে একটা রিসেপশন মতো। ছবির মতো সুন্দর জায়গায় বাড়িটি। রিসেপশনে একজন স্থানীয় অল্প বয়সী ছেলে বসেছিল। মিস্টার সেন বাড়ির মালিকের সঙ্গে দেখা করতে চায়। ছেলেটি উত্তরে বলে যে মালিক এই সময় উপস্থিত নেই বাড়িতে। অশ্বিনী ইতিমধ্যে সব দিক খুঁটিয়ে দেখছিল। চোখে পড়ল একটা ফটো, যা কিনা রিসেপশনের এক কোণে লাগানো ছিল। একটা গ্রুপ ফটো। অশ্বিনী প্রশ্ন করে ফটোটার দিকে তাকিয়ে। উত্তরে রিসেপশনিস্ট ছেলেটি বলে যে এই ফটো মালিকের পরিবারের। মালিক ও তার ছোট বোন, সঙ্গে বউ ও তার মা ও ছোট ছেলে। মিস্টার সেন অবশ্য ততক্ষণে মালিকের ফোন নম্বরটি লিখে নিয়েছে। অশ্বিনী না জানি কি মনে করে মিস্টার সেনকে বলল যে সে এখানে আজ রাতটা কাটিয়ে যেতে চায়, যদি না মিস্টার সেনের আপত্তি থাকে। কি আর করা, স্যারকে তো একা ফেলে চলে যাওয়া যায় না, তাই মিস্টার সেনকেও সেখানে আশ্রয় নিতে হলো। সঙ্গে জামা কাপড় পাল্টানোর কোনো ব্যাপার নেই। রিসেপশন থেকে বলে ভালো 2টি ঘরের ব্যবস্থা করা হলো। অশ্বিনী হঠাৎ করেই এই সিদ্ধান্ত নিয়ে বসল। তার সিক্স সেন্স তাকে খুব একটা ধোঁকা দেয় না। অশ্বিনী কিছুক্ষণ সামনের বাগিচা থেকে ঘুরে বেড়ালো। তারপর বাড়িটা থেকে বেরিয়ে সামনের পথ ধরে এগিয়ে চলল সামনের দিকে। কুয়াশা মেঘের আকারে ঘুরে ঘুরে আসছে। সামনের এক ছোট দোকানের সামনে গিয়ে সে দাঁড়ালো। ছোটখাটো একটা স্টেশনারি শপ। হিন্দিতে আলাপ জমালো দোকানির সাথে। নানা কথায় সে কিছু খবর সংগ্রহ করলো, যা কিনা তার মনের সন্দেহকে পাক্কা করছে। রহস্যের সমাধান সে করে নিয়েছে। শুধু দরকার কিছু প্রমাণ
ও স্বীকারোক্তি। নিরালাতে সবই কিরকম চুপচাপ মিস্টার সেন আগেই ভালো করে জেনে নিয়েছেন এই সময়টা ট্যুরিস্ট সিজন নয়, তাই ভিড় কম। আর দুজন ফরেনারকে দেখা গেল সাইকেল থেকে নেমে বাড়িতে ঢুকতে। সাকুল্যে 3 জন গেস্ট রয়েছে। রাত্রিতে ডিনারের পর সবাই যে যার ঘরে চলে গেছে। বাইরেটা অন্ধকার। রাত প্রায় 1টা মনে হচ্ছে। কোথায় যেন একটা কান্নার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। অশ্বিনী কান পেতে আছে। কেউ যেন ফুঁপিয়ে কাঁদছে। অশ্বিনী তার ঘর থেকে বেরিয়ে আসে। একটু এগোতেই একটা করিডোরের ধারে বাঁদিকে একটা ঘর থেকে আওয়াজটা আসছে। এই জায়গাটা অতিথিদের থাকার ঘরগুলো থেকে আলাদা করা হয়েছে বাড়ির লোকেদের ব্যবহার করার জন্য। অশ্বিনী এগিয়েছিল নিঃশব্দে। একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজাটা আলগাভাবে ভেজানো রয়েছে। উঁকি মেরে অশ্বিনী দেখতে পায় দরজার দিকে পিছন ফিরে রয়েছে এক মহিলা। মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। সামনে একটা যিশুর ক্রসবিদ্ধ মূর্তি, মোমবাতি জ্বালানো। মহিলা ডুকরে কাঁদছে। ঘরের মধ্যে নজর বুলিয়ে নেয়। সুসজ্জিত ঘরটির মধ্যে একটি টেবিলের উপর ফুলদানির পাশে একটি ছোট্ট ছেলের ফটো। অশ্বিনী বেড়ালের মতো নিঃশব্দে ঘরের মধ্যে প্রবেশ করেছে। মহিলাটি তার নিজের মধ্যে এমনভাবে নিয়োজিত ছিল যে সে অনুভব করতে পারেনি যে কোনো দ্বিতীয় ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করেছে। অশ্বিনী আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দেয় আর ছিটকিনি তুলে দেয়। ততক্ষণে মহিলার হুঁশ ফিরেছে। সে চমকে পিছনের দিকে তাকিয়ে অশ্বিনীকে দেখে অবাক হয়ে প্রশ্ন করে ইংলিশে, হু আর ইউ? এখন মহিলাকে ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে। নেপালি সুন্দরী বললে ভুল হবে না। বয়স তার 30-এর কাছাকাছি। অশ্বিনী খুব আস্তে বলে ওঠে, প্লিজ ভয় পাবেন না, আমি অশ্বিনী। একটা বিশেষ কারণে বেঙ্গালুরু থেকে এসেছি। কেন? আর আপনি এই রাত্রিবেলা এরকম ভাবে আমার ঘরেই বা কি করছেন? অশ্বিনী বলে, লাভলিন, আপনি বেঙ্গালুরু থেকে ওরকম পালিয়ে এলেন কেন? মহিলা বলে ওঠে, কি বলছেন? আমি কেন বেঙ্গালুরু থেকে পালাতে যাব? আমার ছেলের অসুখের খবর পেয়েই তো আমি চলে আসি। অশ্বিনী বলে ওঠে, আমরা আপনার ছেলের স্কুলে গেছিলাম এবং ঋষভের সঙ্গেও দেখা করেছি। তার তো কোনো অসুখ হয়নি। লাভলিনের মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাও সে জোরের সঙ্গে বলে, তাতে কি? আমি আমার বাড়ি আসতে পারবো না? এতে কি কোনো অপরাধ হয়েছে? অশ্বিনী বলে, না, তাতে কোনো অপরাধ নেই, যদি না আপনি কাউকে খুন করে পালিয়ে আসেন। লাভলিন অকস্মাৎ এরকম কথা শুনে চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে বলে, কি আবল তাবল বলছেন? আমি কেন কাউকে খুন করতে যাব? কার সাথে শত্রুতা আছে আমার? অশ্বিনী বলে, তা আপনি ভালো করেই জানেন। কেন আপনি একজন নিরপরাধ মহিলাকে তার বাচ্চার কাছ থেকে কেড়ে নিলেন? আপনি মনিকাকে চেনেন না? আপনি কিষাণুকে চেনেন না? লাভলিন চিৎকার করে উঠে বলে, না, আমি চিনি না, চিনতে চাইও না। ধরে রাখতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। অশ্বিনী এগিয়ে গিয়ে তার কাঁধে হাত দেয়, বলে, রেশমা, আমার আপনার জন্য সম্পূর্ণ সহানুভূতি আছে। আমি যতটা ধারণা করেছি তাতে হয়তো আমি যদি আপনার জায়গায় থাকতাম তো আমার মনেও এই একই অবস্থার সৃষ্টি হতো। আমি জানি আপনার আসল নাম রেশমা, আর ঋষভ হলো আপনার ও কৃষাণুর ছেলে। এটা অস্বীকার করার জায়গা নেই, কারণ ঋষভের কপালের ধারে একই জায়গায় রয়েছে লাল জরুল এবং মুখের আদল যা কিনা হুবহু কৃষাণুর সাথে মিলে যায়। লাভলিন ওরফে রেশমা
অশ্বিনীর দিকে তাকিয়ে তাকে কান্না থামিয়ে তারপর বলেন, হ্যাঁ, ঋষভ আমার আর কৃষাণুর ছেলে। একটা দুর্বল মুহূর্তে ভুলবশত এই অবস্থার সৃষ্টি হয়। বিনা বিবাহে সন্তান সম্ভবা হওয়ার কলঙ্কের বোঝা বইতে হয়েছিল আমাকে। আমি নিজেকে দোষী না বলার কোনো কারণ নেই। আমারই দোষে শাস্তি পেতে হয়েছে, তার সাথে আমার পরিবারকেও। লোকের কটু কথা সবকিছুই মেনে নেওয়া শুরু করেছিলাম একটা নতুন জীবন আর শুধুই ছেলের কথাটা ভেবে। কৃষাণু আমাকে কখনোই ভালোবাসেনি। তার কাছে আমি ছিলাম একটা সময় কাটানোর একটা পুতুল খেলার উপকরণ মাত্র। কৈশোরের ও যৌবনের সন্ধিক্ষণে কৃষাণুকে কল্পনার রাজপুত্র বলে ভেবে নিয়ে তার হাতে নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়া আমার নির্বুদ্ধিতা। কৃষাণু আমাকে তার সঠিক পরিচয় দেয়নি, আর বাড়ির ঠিকানাও না। অশ্বিনী বলে ওঠে, আমার বড়ই কৌতূহল হচ্ছে, আপনি কিভাবে কৃষাণুর খবর পেলেন? রেশমা বলে ওঠে, সব কথা বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। আপনার কি শুনতে ভালো লাগবে? অশ্বিনী বলে, আপনি বলুন, আমি সবটা শুনবো। অশ্বিনী বরাবরই অপরাধ মনস্তাত্ত্বিক দিকটা বিচার করে দেখে। তার সব থেকে প্রিয় সাবজেক্ট হিউম্যান সাইকোলজি। রেশমা অশ্বিনীর দিকে তাকিয়ে নিয়ে বলতে শুরু করে তার জীবন বৃত্তান্ত। ভোর হয়েছে, পাহাড়ের কোলে সূর্যোদয় হচ্ছে। অশ্বিনী রেশমার ঘরের দরজা খুলে বেরিয়ে আসছে। রেশমা ঘরের মধ্যে চুপ করে বসে আছে। অশ্বিনী নিজের ঘরে গিয়ে তৈরি হয়ে নেয়। মনটা বিষাদে ভরে আছে, কিন্তু তাকে তার কর্তব্য করতেই হবে। মিস্টার সেনের ঘরের বাইরে দরজায় নক করে অশ্বিনী। মিস্টার সেন দরজা খুলে বেরিয়ে আসে। অশ্বিনী সংক্ষেপে তাকে ব্যাপারটা বলে দেয় এবং অবশ্য কর্তব্যের নির্দেশ দেয়। বেলা বাড়ছে, অশ্বিনী বেশি দেরি করতে চায় না। রাস্তায় লোক চলাচল বেড়ে যাবার আগেই সে মিস্টার সেন ও রেশমাকে নিয়ে জিপে করে রওনা দেয়। রেশমার দাদা নারাংকে ফোন করে দার্জিলিংয়ের সদরের পুলিশ স্টেশনে আসতে বলা হয়। নারাং ফোনে চিৎকার করছিল, সে কিছুতেই তার বোনকে নিয়ে যেতে দেবে না। শেষে রেশমা তাকে বলে যে সে নিজের ইচ্ছায় তাদের সঙ্গে যাচ্ছে। যাবতীয় পুলিশি ফর্মালিটিজ এর পর অশ্বিনী সার্কিট হাউসে ফিরে এলো। আর একদিন তাকে এখানে থাকতে হবে। রেশমার স্বীকারোক্তি নথিভুক্ত করা হয়েছে। নারাং অনেকভাবে তাকে বোঝাতে চেষ্টা করেছিল, কিন্তু সব দোষের ভাগই সে নিজের কাঁধে তুলে নিয়েছে। রেশমাকে বেঙ্গালুরুতে নিয়ে যেতে হবে, তার জন্য জরুরি ব্যবস্থা চলছে। বিকালে পড়ন্ত রোদে অশ্বিনী সার্কিট হাউসের লনের চেয়ারে বসেছিল। তাকে স্পেশাল ডিপার্টমেন্ট হেডমিস্টার কে কে মেননকে রিপোর্ট পাঠাতে হবে। হাতে কলম নিয়ে লিখতে বসেছে। লাভলিন ওরফে রেশমার সঙ্গে কৃষাণুর পরিচয়ে এই দার্জিলিংয়ে প্রায় 11 বছর আগে। কৃষাণুর রেশমার সম্পর্ক অতি গভীর হয়, কিন্তু কৃষাণুর উদ্দেশ্য ছিল শুধু ছুটি উপভোগ করা, কোনো সম্পর্কে নিজেকে বাঁধতে নয়। কৃষাণু চলে যাবার কিছুদিন পর রেশমা জানতে পারে এই সম্পর্কের পরিণতি কি ভয়ানক। সমাজের চোখে অবাঞ্ছিত সন্তানের গর্ভধারণ এক অপরাধ। সকলের চোখ এড়িয়ে তাই তার দাদা নারাং রেশমাকে শিলিগুড়িতে তার এক নিকট বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে তোলে, যেখানে জন্ম হয় ঋষভের। কিন্তু এই মেয়ের কি ভবিষ্যৎ? না জানে পড়াশোনা, না আছে পয়সার জোর, বেঁচে থাকার জন্য কি উপায়? তাছাড়া সব সময় তো দাদার উপর নির্ভর করা যায় না। শেষ পর্যন্ত সে শিলিগুড়ি থেকে একটি বিউটি পার্লারের কাজে যোগ দেয়। সে ধীরে ধীরে সেখানে কাজ শিখতে থাকে। সাজগোজের দিকে রেশমার একটা আগ্রহ বরাবরই ছিল, তাই খুব তাড়াতাড়ি সে এই ব্যাপারে পটু হয়ে উঠল। সঙ্গে সঙ্গে তার ব্যবহার কাস্টমারদেরও
ভালো লাগতে থাকে। কিন্তু কপাল যে তার জন্ম থেকে ফুটো। বিউটি পার্লারের নামে সেখানে হচ্ছিল ড্রাগের ব্যবসা। কিছু না করেও রেশমা তার মধ্যে জড়িয়ে পড়ল। একবার সেই পাকে পড়লে সেখান থেকে উদ্ধার পাওয়া মুশকিল। রেশমার নতুন নামকরণ হলো লাভলিন। তার সৌন্দর্য আর ব্যক্তিত্ব তাকে সমাজের উপর মহলে যাওয়া আসার অবাধ সুযোগ করে দিল। এইভাবেই সেই বেঙ্গালুরু তো সদাশিবনগরের মতন লাক্সজেরিয়াস ও উচ্চ মধ্যবিত্তদের এলাকায় বিউটি পার্লার খুলে বসে। নর্থ ইস্ট ইন্ডিয়ার এর থেকে যত ছেলে মেয়ে বেঙ্গালুরুতে কাজের খোঁজে আসে, তো তাদের সে এখানে থাকা খাওয়া সহ মাসিক মাইনেতে কাজে রাখে। সকলের সামনে বসে সে অবাধে ড্রাগের ব্যবসা করে যাচ্ছিল। তার নিজের জীবনের পরিণতি তাকে ভালো মন্দের ফারাক করতে ভুলিয়ে দিয়েছিল। তার এই বেঁচে থাকা শুধু তার ছেলের জন্য। ছেলেকে ভালোভাবে মানুষ করতে হবে, ভালো এডুকেশন দিতে হবে, যাতে তার দিকে কেউ আঙুল তুলতে না পারে। এখন অবশ্য সিঙ্গেল মাদারদের সমাজে কিছুটা জায়গা মিলেছে। এরপর হঠাৎ একদিন তার বিউটি পার্লারে মনিকার আগমন হয়। নতুন কাস্টমার, তাই লাভলিন নিজেই দেখভাল করছিল। কারণ মনিকাকে দেখে বেশ ধনী ঘরের বউ বলে মনে হচ্ছিল। এরপর আলাপ জমে ওঠে। রেশমা ঘুণাক্ষরেও জানত না যে মনিকা কৃষাণুর স্ত্রী। এর মধ্যে মনিকা রেশমার দেওয়া রেড ওয়াইনের ভক্ত হয়ে উঠেছিল। কারণ এটা বলা হতো যে অল্প পরিমাণের ওয়াইনের স্কিনের গ্ল্যামার বাড়িয়ে দেয়। ঘটনাচক্রে একদিন স্ক্রিন ট্রিটমেন্ট করার সময় মনিকার মোবাইল ফোন বেজে ওঠায় ফোনের স্ক্রিনের উপর কৃষাণুর ফটো দেখে চমকে ওঠে। আলাপ তো আগেই ছিল, এবার আরো বেশি করে ভাব জমায় লাভলিন ওরফে রেশমা, যার জন্য আজ তার এই অবস্থা। তাকে সে কি করে ভুলে যাবে? মনিকার কাছ থেকে সব খবর নেয়। সে মনিকাকে ফলো করে এবং জানতে পারে যে এই সেই কৃষাণু যে কিনা তাকে পথে ভসিয়েছে। যদিও আজ তার পয়সার অভাব নেই, কিন্তু পয়সা তো জীবনের সবকিছু নয়। সে নিজের সঙ্গীহারা জীবন কাটাচ্ছে, আর এমন কঠিন অভিজ্ঞতার পর আর কাউকে বিশ্বাস করতে পারবে না। সবচেয়ে বড় হলো তার ছেলের কোনো পরিচয় নেই, তাতে সে কিছু মাত্র দমে যায়নি। নিজের পরিচয় দিয়ে সে তাকে যথাসাধ্য মানুষ করার চেষ্টা করছে, কিন্তু আজ সে এক পাকচক্রে জড়িয়ে গিয়েছে। ড্রাগ ব্যবসা থেকে সে সহজে মুক্তি পাবে না। গ্রামের সরল সাদাসিধে মেয়েটা এখন একজন ক্রিমিনাল। কৃষাণুকে সে রোজ ফলো করা শুরু করে। প্রথমে সে আবেগতাড়িত হয়ে ভেবেছিল যে কৃষাণুর সামনে গিয়ে দাঁড়ায় আর এর বিচার চায়, কিন্তু পরক্ষণে নিজের মনের রাস টেনেছিল। কৃষাণু বিবাহিত। ফলো করতে গিয়ে তার নজরে এলো কৃষাণুর চরিত্র এখনো বদলায়নি। সে তার স্ত্রীকে ধোঁকা দিচ্ছে। মনে হচ্ছিল একবার গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে কৃষাণুকে, কিন্তু তাতে কি চরম শাস্তি হবে তার? এমন শাস্তি কৃষাণুকে দিতে হবে যা তাকে জীবন ভোর ভোগ করতে হয়। সমাজের চোখে তার সম্মান প্রতিপত্তিকে ধুলোয় মিশিয়ে দিতে হবে, কুড়ে কুড়ে দগ্ধ করতে হবে তাকে। রেশমা এক ভীষণ বিপজ্জনক প্ল্যান তৈরি করে। পরিকল্পনা মতো সে মনিকার সাথে গভীর বন্ধুত্ব পাতিয়েছে। সব কথা মনিকাকে তার সাথে শেয়ার করে বিউটি পার্লারে গেলে। তাছাড়া এসটিডি বুথ থেকে মাঝে মাঝে রেশমা মনিকাকে ফোন করে কথা বলে। সুযোগ এলো যেদিন মনিকার অফিসের পার্টি হওয়ার কথা। আগে ঠিক হয়েছিল মনিকা তার পার্লারে গিয়ে পার্টির জন্য তৈরি হবে, কিন্তু পরিকল্পনা মতো এসটিডি বুথ থেকে মনিকাকে নিজের বাড়িতে ফিরে যেতে বলল রেশমা, আর বলল সে মনিকার বাড়িতে আসছে তাকে রেডি হতে সাহায্য করতে। প্রথমবার মনিকার বাড়িতে আসছে তার উপহার স্বরূপ সে রেড ওয়াইনের বোতল নিয়ে এসেছে। রেশমা মনিকাকে পার্টির জন্য তৈরি করার সময় রেড ওয়াইনের বোতল থেকে তাকে একটু খেতে দিয়েছিল, যেটাতে অল্প মাত্রায় বিষ ছিল। পরে বোতলের মধ্যে
ম্যাক্সিমাম পরিমাণ বিষ মিশিয়ে রেখে দেওয়া হয় মনিকার অলক্ষ্যে। রেশমা চেয়েছিল কৃষাণুকে আর তার স্ত্রী হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করতে। মোটিভ হিসাবে তার এক্সট্রামিটাল অ্যাফেয়ার ছিল মোক্ষম অস্ত্র। তার প্ল্যান প্রায় সাকসেসফুল হয়ে গিয়েছিল। কৃষাণুকে পুলিশ ধরে নিয়ে গেছিল এবং এখনো তার উপর কেস চলছে স্ত্রী হত্যার অভিযোগে, কারণ কোনো দিন কেউ তাকে ধরতে পারত না যদি না সে নিজে থেকে দোষ স্বীকার করে। তাই সেদিন রাত্রে সে ব্যাঙ্গালোর থেকে দার্জিলিংয়ে ফিরে আসে। আগে থেকেই বন্দোবস্ত করা ছিল। অশ্বিনীর গুপ্ত খবরই তাকে জানিয়েছে এই বিউটি পার্লারে কিছু গন্ডগোল আছে, যেটা উপর থেকে বোঝা মুশকিল। নতুন কাস্টমারের সম্পর্কে নিশ্চিত হবার পরেই ড্রাগের নেশা ধরানো শুরু করে। এমনভাবে নেশা ধরানো হবে যে টের পাবার পর ফেরার রাস্তা থাকবে না। প্রথমে মনে হবে কোনো হেলথ ড্রিঙ্কস খাচ্ছে শরীর সুস্থ রাখার জন্য। বিউটি পার্লারে অশ্বিনীর রেড ওয়াইনের বোতল দেখেই মনে সন্দেহ জেগেছিল এবং আরও খুঁটিয়ে তদন্ত করে জানা গেল যে মালিক লাভেলিন দার্জিলিংয়ের মেয়ে। তার সাথে মনিকার খুব ভালো বন্ধুত্ব ছিল, কারণ মনিকা প্রায় সেখানে যাওয়া আসা করত। লাভেলিনের সম্বন্ধে আরও জানা গেছিল যে সে সিঙ্গেল মাদার। তার ছেলে দার্জিলিংয়ের বোর্ডিং স্কুলে পড়াশোনা করে। বিভিন্ন ড্রাগস নাড়াচাড়া করে রেশমা তাদের কেমিক্যাল রিয়াকশন সম্বন্ধে ভালো নলেজ হয়েছিল আর নিজের হাতে কারোর মুখে বিষ তুলে দেবার সাহসও। প্রতিশোধের জ্বালা মেটাতে গিয়ে সে এক নির্দোষের প্রাণ নিয়েছে। এর জন্য অবশ্য অনুশোচনায় রাতের পর রাত জেগে প্রার্থনা করে কাটিয়ে দিত। দু চোখের পাতা এক করতে পারছিল না। অশ্বিনী তার রিপোর্ট লেখা শেষ করেছে। তার মনে হচ্ছে একটি মানুষের কিছু ভুলের জন্য কতগুলো জীবন আজ বিপর্যস্ত। কিষাণুর চরিত্র দোষে একটি সহজ সরল মেয়ে খুনিতে পরিণত হয়েছে, একটি নিরপরাধ স্ত্রীর মৃত্যু হয়েছে, আর দুটি শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত। আইনের সাজা থেকে মুক্তি পেলেও কৃষাণুকে সারা জীবন এই অপরাধের ভার বহন করে যেতে হবে। এতক্ষণে সূর্য পাহাড়ের কোলে অস্ত গেছে। অশ্বিনী চেয়ে থাকে সামনের দিকে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে উপত্যকায়। এতক্ষণ শুনছিলেন একটি রহস্য ও রোমাঞ্চকর থ্রিলার স্টোরি, বিষাক্ত অর্কিড রহস্য। আবার আমরা ফিরব সামনের সপ্তাহে ঠিক এই রকমই আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই আপনার অমূল্য কমেন্ট ও একটি অমূল্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের মূল্যবান একটি কমেন্ট ও একটি মূল্যবান সাবস্ক্রাইব